হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের যে আলোচনা এটা এসএসসি, হ্যাঁ, 11 নম্বর চ্যাপ্টার, রসায়ন 11 নম্বর চ্যাপ্টার, খনিজ সম্পদ ও জীবাশ্ম। তো ওই চ্যাপ্টারটা ম্যাক্সিমাম স্টুডেন্ট, হ্যাঁ, ওই চ্যাপ্টার থেকে আনসার করতে চায় না, সবার কাছে কঠিন মনে হয়। কিন্তু এটা, হ্যাঁ, নিতান্তই তাদের ভুল ধারণা। চ্যাপ্টারটা অনেক সহজ, হ্যাঁ, যদি তারা ধৈর্য ধরে এই ক্লাসগুলো দেখে আর কি। আমরা একদম বেসিক থেকে স্টার্ট করব। যদি কেউ একটু ধৈর্য ধরে ক্লাসগুলা খেয়াল করে, প্রতিটা ক্লাস যদি দেখে, তাহলে আমি আশা করি এখান থেকে আহ 2 সেট সৃজনশীল আসে আর কি। হ্যাঁ, 2 সেট সৃজনশীলই, হ্যাঁ, কমন পড়ার কথা। তো দেখি আমরা ক্লাসে যাই আস্তে আস্তে। আহ আজকে আমরা দেখবো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি জিনিস? হাইড্রোকার্বন হলো কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যে যৌগ, তাই হলো হাইড্রোকার্বন। কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত, অর্থাৎ এখানে কার্বন এবং শুধু হাইড্রোজেন থাকবে, কার্বন আর হাইড্রোজেন। কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যে গঠিত যৌগগুলো থাকে, তাকেই মূলত হাইড্রোকার্বন বলে। আর হাইড্রোকার্বনটা 2 ভাগে বিভক্ত করা হয়। একটা এলিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক হাইড্রোকার্বন কি জিনিস? এলিফ্যাটিক হাইড্রোকার্বন, এলিফ্যাটিক শব্দটা আসছে এলোফা থেকে। এলিফ্যাটিক শব্দের অর্থ চর্বিজাত, অর্থাৎ চর্বি জাতীয় যে জিনিসগুলো আছে, চর্বি জাতীয় যে যৌগগুলো আছে, হ্যাঁ, চর্বি জাতীয় যৌগগুলোর মধ্যে হাইড্রোকার্বনের মিশ্রণ পাওয়া গেছে, তাই তার নামকরণ করা হয় এলিফ্যাটিক হাইড্রোকার্বন। আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন আসছে গ্রিক অ্যারোমা শব্দ থেকে। অ্যারোমা শব্দের অর্থ সুগন্ধিযুক্ত, অর্থাৎ অ্যারোমেটিক। এই অ্যারোমা যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের মিশ্রণ পাওয়ার পরে তার নামকরণ করা হয় অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা আমরা এইচএসসি তে আলোচনা করব। হ্যাঁ, এসএসসি তে অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে তেমন কোনো আলোচনাই নাই। হ্যাঁ, আমার এই আলোচনাটা আছে এইচএসসি তে। অতএব এটা নিয়ে এখন টেনশন করার কোনো দরকার নাই। আমরা দেখি এলিফ্যাটিক হাইড্রোকার্বনে কি কি আছে। তো এলিফ্যাটিক হাইড্রোকার্বনটা 2 ভাগে বিভক্ত করা হয়। একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন, একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মানে আসি, মুক্ত শিকল হাইড্রোকার্বন কি জিনিস? মুক্ত শিকল, যে শিকলে, যে কার্বন শিকলে, হ্যাঁ, কার্বন শিকলে এটা মুক্ত অবস্থায় থাকে, তার 2 প্রান্ত, হ্যাঁ, কার্বন, যে হাইড্রোকার্বনের কার্বন শিকলে তার 2 প্রান্ত মুক্ত অবস্থায় থাকে, তাকে আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন বলি। যেমন আমরা উদাহরণের ক্ষেত্রে যদি একটু খেয়াল করি, যেমন CH3, CH2, CH3, একটা যৌগ লিখছি, যৌগের নাম ফ্রুফেন। তো ওই যৌগটা মুক্ত অবস্থায় আছে। তার এই যে এই কার্বন এবং ওই কার্বন, চাইলে শিকল আরো লম্বা করা যায় এবং চাইলে শিকলগুলো আরো সংকুচিত করা যায়। অর্থাৎ তার স্বাধীন ইচ্ছা অনুযায়ী সে চাইলে তার সাথে অন্য কাউকে যুক্ত করতে পারবে, চাইলে তার কাছ থেকে কেউকে বাদও দিতে পারবে। তো তার স্বাধীনতা আছে, তাই ওই যৌগটা মুক্ত শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি জিনিস? বদ্ধ শিকল, এটা বদ্ধ অবস্থায় থাকে। আমরা যদি দেখি একটা উদাহরণ হিসেবে, CH2, 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 এই যে দেখি, এই একটা যৌগ, এটা হলো সাইক্লোবিউটেন। যৌগটা হলো সাইক্লোবিউটেন। ওই যৌগটা দেখতে দেখা যাইতেছে যে বদ্ধ অবস্থায় আছে। হ্যাঁ, সে চাইলে অন্য কারোর সাথে যুক্ত মানে হওয়ার সুযোগ নাই, আবার চাইলে ছোট হওয়ারও সুযোগ নাই। এটা বদ্ধ অবস্থায় থাকে। বদ্ধ অবস্থায় থাকলে তার নাম হলো বদ্ধ শিকল হাইড্রোকার্বন। ক্লিয়ার? তো বদ্ধ শিকল হাইড্রোকার্বন সম্পর্কে এসএসসি তে তেমন কোনো আলোচনা নাই। এসএসসি তে শুধু এমসিকিউর জন্য 2টা 3টা যৌগ দেয়া আছে। হ্যাঁ, বইয়ে ওই 2টা 3টা যৌগই আসে আর কি, শুধু এমসিকিউ তে আসে। এছাড়া আর কোনো আলোচনা নেই, বাকি আলোচনা এইচএসসি তে। ঠিক আছে? তো এসএসসির ক্ষেত্রে এটার ব্যাপক কোনো আলোচনা নাই আর কি। তাহলে আমাদের কাজ শুধু মুক্ত শিকল হাইড্রোকার্বন নিয়ে। তাহলে আমরা একটু খেয়াল করি মুক্ত শিকল হাইড্রোকার্বনে আর কি কি আছে। দেখি, মুক্ত শিকল হাইড্রোকার্বনটা আবার 2 ভাগে ভাগ করছে, একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন আসি, সম্পৃক্ত হাইড্রোকার্বন কি জিনিস? সম্পৃক্ত হাইড্রোকার্বন হলো যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে, হ্যাঁ, কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে। অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন যদি বিদ্যমান থাকে, তাহলে তাকে আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন বলি। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বন, হ্যাঁ, মুক্ত শিকল হাইড্রোকার্বন যদি আমি একটা উদাহরণ দেই, একটু খেয়াল করবে যে আগে যে আমরা এই যে এই উদাহরণটা যদি একটু খেয়াল করি, এখানে CH3 একটা একক বন্ধনী আছে, তারপরে CH2 এখানে একটা একক বন্ধনী আছে।
তাহলে যদি কোনো শিকলে কার্বন এবং হাইড্রোজেনের শিকলে যদি একক বন্ধন বিদ্যমান থাকে, একক বন্ধন, তাইলে তারে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে পারি। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে, যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে, হ্যাঁ, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন, যদি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান থাকে, তাহলে তাকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলি। তাকে আমরা কি বলি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আচ্ছা দেখি তো এই সম্পৃক্ত হাইড্রোকার্বনটা দেখি। সম্পৃক্ত হাইড্রোকার্বন তো এল সম্পৃক্ত হাইড্রোকার্বনটা আবার এক প্রকারই, এটা অ্যালকেন। অসম্পৃক্তটার তারা আবার দুই ভাগে ভাগ করছে, একটা অ্যালকিন আর একটা অ্যালকাইন। এখন অসম্পৃক্ত সংজ্ঞার মধ্যে আমরা জানি যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে। এখন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকবে, যদি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের কোনো একটা থাকে তাহলে তাকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলি। ভালো কথা। তো এখানে এটা যখন আবার দুই ভাগে বিভক্ত করা হয়, এখানে থাকে এলকিন এবং অ্যালকাইন। এখন এলকিনটা কি জিনিস? এলকিনটা হলো যে সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বনের কার্বন শিকলে যদি দ্বিবন্ধন থাকে, শুধু দ্বিবন্ধন থাকলে সেটি হবে এলকিন। আর যদি ত্রিবন্ধন বিদ্যমান থাকে, ওই কার্বন শিকলে লম্বা একটা শিকল, ওই শিকলে যদি ত্রিবন্ধন বিদ্যমান থাকে তাহলে তারে আমরা অ্যালকাইন বলি। আমি যদি একটা একটা করে উদাহরণ দেই, একটু খেয়াল করি। এই যে অ্যালকেনের যদি একটা উদাহরণ দেই, যে কোনো একটা শিকল CH3 CH2 CH2 CH3, এই যে একটা বড় লম্বা একটা শিকল আঁকছি আমি। এখানে শুধু ওই শিকলে শুধু কার্বন এবং হাইড্রোজেন আছে, কার্বন এবং হাইড্রোজেনের বাইরে আর কিছু নাই। তো প্রত্যেকটার গেফে গেফে একটা করে একক বন্ধন বিদ্যমান। আর আমরা জানি একক বন্ধন থাকলেই এটি হলো অ্যালকেন। অ্যালকিনের উদাহরণে যদি আমরা যাই, অ্যালকিনে কি কি আছে? CH3 CH ডাবল বন্ড CH2। তো আমরা দেখছি ওই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে একটা জায়গার মধ্যে কি আছে? দ্বিবন্ধন আছে। এই যে এই জায়গাটার মধ্যে কি আছে? দ্বিবন্ধন আছে। ওই দ্বিবন্ধন দেখে আমরা চিনতে পারলাম এটি হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অ্যালকিন। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অ্যালকিন কি দেখে চিনলাম? দ্বিবন্ধন। খেয়াল করি অ্যালকাইনের যদি আমরা একটা উদাহরণ দেখি, CH3 C ট্রিপল বন্ড CH3। তো ওই শিকলে ওই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ওই যে কার্বন এবং হাইড্রোজেনের শিকলে এখানে একটা জায়গার মধ্যে ত্রিবন্ধন বিদ্যমান আছে। কয় বন্ধন? ত্রিবন্ধন বিদ্যমান আছে। তো যদি ত্রিবন্ধন থাকে তাহলে তার আমরা কি বলি? অ্যালকাইন বলি। ত্রিবন্ধন থাকলে কি বলি? অ্যালকাইন বলি। বুঝাইতে পারছি? তাহলে আমাদের আলোচনা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, এই তিনটা জিনিস যদি আমরা ভালো করে বুঝি তাহলে ওই পার্ট সম্পর্কে আমাদের আর কোনো সমস্যা থাকার কথাই না। তো সবাই যদি একটু মনোযোগ দাও, আমি আজকে শুধু বেসিকটা নিয়ে একটু আলোচনা করব। বেসিকটা যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে তোমরা খুব সহজেই এই পার্ট থেকে MCQ এবং CQ ইজিলি আনসার করতে পারবা। তো একটু খেয়াল করো, আমরা সব এখন মুছা দেবো। আমরা শুধু এখন অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এই তিনটা জিনিস শুধু রাখবো। এই তিনটা জিনিসের আলোচনা এখন আমরা আবার ডিটেলস করবো। হ্যাঁ, আমরা বাকি জিনিসগুলো একটু মুছে দিতেছি। হ্যাঁ, একটু খেয়াল করবা। যারা ক্লাস করতেছো বা যারা ক্লাস করবা, হ্যাঁ, তারা অবশ্যই খাতা কলম সহকারে অবশ্যই ক্লাস করবা। খাতা কলম ছাড়া ক্লাসের কিছু বুঝবা না। তো দেখো সবাই একটু খেয়াল করবা মনোযোগ দিয়ে। খেয়াল করলেই বুঝতে পারবা। আমি একদম বেসিক থেকে স্টার্ট করছি। আমরা আলোচনা তিনটা জিনিস নিয়ে। কি কি বলছিলাম একটু খেয়াল রাখি সবাই। প্রথমে অ্যালকেন, তারপর রাখছিলাম অ্যালকিন, তারপরে রাখছিলাম কি? অ্যালকাইন। তো অ্যালকেন তো আমরা জানছি যে একক বন্ধন যদি থাকে তাহলে অ্যালকেন। এটাই কি তার অ্যালকেনের পরিচয়? না, এছাড়াও তার আরো আরেকটা পরিচয় আছে। অ্যালকেন কিভাবে চিনবো আমরা? তার একটা সাধারণ সংকেত আছে কি? CnH2n+2। যদি ওই সাধারণ সংকেতকে সমর্থন করে দেন আমরা বলতে পারবো অ্যালকেন। শুধু কি একক বন্ধন দেখলেই আমরা অ্যালকেন বলবো? না, এই সাধারণ সংকেতকে যদি সিদ্ধ করে তাহলে আমরা বলবো অ্যালকেন। তো অ্যালকিনকে চেনার উপায় কি ছিল? অ্যালকিনকে আমরা চিনতাম যদি দ্বিবন্ধন থাকতো, ওই যোগে যদি কি থাকতো? দ্বিবন্ধন থাকতো, তখন আমরা চিনতাম এটা একটা অ্যালকিন। এছাড়া তাকে চিনার উপায় কি? এছাড়া তারে আমরা চিনবো কিভাবে? তার একটা সাধারণ সংকেত আছে CnH2n। আমি পরে ডিপলি আরো আলোচনা করব। এখন একটু খেয়াল করি, অ্যালকাইন আমরা কি দেখে চিনতাম?
তার মধ্যে একটা ত্রিবন্ধন বিদ্যমান থাকতো। কি বন্ধন? ত্রিবন্ধন বিদ্যমান থাকতো। এছাড়া তাকে আর কিভাবে চেনা যায়? তারও একটা সাধারণ সংকেত আছে চেনার জন্য। সাধারণ সংকেত অথবা আমরা তার সূত্র বলেও চিহ্নিত করতে পারি, CnH2n-2। এই তিনটা জিনিস দিয়ে আমরা এটা দিয়ে অবশ্যই কারে চিনবো? অ্যালকেনকে চিনবো। এটা দিয়ে কারে চিনবো? অ্যালকিনকে চিনবো। আর এটা দিয়ে কাকে চিনবো? অ্যালকাইনকে চিনবো। এখন আমরা একটা একটা করে দেখি। আমার এখানে এন হলো যে কোনো একটা সংখ্যা হতে পারে, 1 2 3 যে কোনো সংখ্যা হতে পারে। সি মানে কার্বন, এইচ হাইড্রোজেন। তাদের রেশিওটা কেমন হয়? রেশিওটা একটু খেয়াল করি, দেখি। যদি আমার এই এন এর মান 1 হয় তাহলে তো কার্বন একটা, তো 1 তো আর দেয়া লাগে না। তো ইএন এর মান 1, তো ইএন এর মান যদি 1 হয় তাহলে হাইড্রোজেন কয়টা হয় দেখি। এর মান যদি 1 হয়, 1টা 2 এর সাথে গুণ অবস্থায় আছে, তো 2 একে 2 প্লাস 2 সমান কত হলো? 4। তো এন এর মান যখন 1 হয় তখন কার্বন হয় একটা, হাইড্রোজেন হয় কয়টা? 4টা। আরেকটা উদাহরণ দিলে দেখি, একটু ক্লিয়ার করে দেখি। যদি এন এর মান 2 হয়, এন এর মান যদি 2 হয় তাহলে কার্বন কয়টা? 2টা। তো এন এর মানও 2, তো এন এর মান যদি 2 হয় তো 2 দুগুণে 4 আর 2 এ 6, তো হাইড্রোজেন হবে 6টা। তো এগুলো কি? এই সাধারণ সংকেত দিয়ে কার্বন এবং হাইড্রোজেনের যে রেশিওটা আমরা দেখতেছি, এগুলো প্রত্যেকটি এক একটা অ্যালকেন, প্রত্যেকটা এক একটা অ্যালকেন। আমি আরো ডিপলি আলোচনা করবো, একটু খেয়াল করো। যদি এন এর মান 3 হয়, যদি এন এর মান কি হয়? 3 হয়, তাহলে কার্বন কয়টা? 3টা। তাহলে এখানে এন এর মানও 3, তাহলে 3 দুগুণে কত? 6 আর 2 এ 8, তাহলে হাইড্রোজেন হয় কয়টা? 8টা। তো এখানে প্রত্যেকটার কিন্তু নাম আছে। যেহেতু অ্যালকেন, তোর প্রথম সদস্যর নাম কি? মিথেন। 2 নম্বর সদস্যের নাম কি? ইথেন। 3 নম্বর সদস্যের নাম প্রোপেন। একটু খেয়াল করি, যদি এন এর মান 4 হয় তাহলে কার্বন 4টা, হাইড্রোজেন কয়টা হয়? 4 দুগুণে 8 আর 2 এ 10, হাইড্রোজেন হয় 10টা। তাহলে এই যৌগের নামটা কি হয়? বিউটেন। কি হয়? বিউটেন। তারপরে খেয়াল করি, যদি এন এর মান 5 হয়, যদি এন এর মান 5 হয় তাহলে কার্বন 5টা, হাইড্রোজেন কয়টা হয়? 5 দুগুণে 10 আর 2 এ 12, হাইড্রোজেন হয় 12। তো ওই যৌগের নাম কি হয়? বিউটেন পেন্টেন। কি হয়? পেন্টেন। তারপর একটু খেয়াল করি, যদি এন এর মান 6 হয়, যদি এন এর মান 6 হয়, হাইড্রোজেন কত হয়? 6 দুগুণে 12 আর 2 এ 14, তো হেক্সেন। তার নাম কি হয়? হেক্সেন। তো এইভাবে যদি 7 হয়, হাইড্রোজেন হবে কত? 8 হলে হাইড্রোজেন হবে, 9 হয় হাইড্রোজেন কত হবে? যদি 10 হয় কার্বন, হাইড্রোজেন 22। তাহলে নামগুলো অবশ্যই তোমাদের বইতে এইগুলো আলোচনা আছে, তারপরে আমি আবার দেখাই দিতেছি। হেক্সেন, হেপটেন, হেক্সেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন, ডেকেন। তো 10টা যৌগের নাম আমি লিখে দিছি: মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। তো ওই 10টা যৌগ কিন্তু অ্যালকেন গ্রুপের। কিভাবে বুঝলাম? কারণ নামের শেষে কিন্তু এন আছে, যেমন মিথ এন মিথেন, ইথ এন ইথেন। ঠিক আছে। এখন এখানে বোঝার বিষয় হলো, আমি যে যৌগগুলো লিখছি, যৌগগুলো কিন্তু স্বাভাবিকভাবে এভাবে কাজে আসে না, এগুলাকে মানে ভেঙে লিখতে হয়। তো এগুলাকে ভেঙে কিভাবে লিখে আমরা একটু দেখি। প্রথমটা তো আর ভাঙা যায় না, এটা দেখি কিভাবে ভেঙে লিখতে হয়। প্রথম কার্বনে সিস3 বন্ড
CH3। এই যে দেখি কার্বন 2টা, হাইড্রোজেন আছে কয়টা? 6টা, 3টা আর 3টা 6টা। তো এটা কাজে লাগে কিভাবে? এইভাবে, ঠিক আছে? তো এটা মানে ব্যাঙ্গে কিভাবে লিখতে হয়? প্রথমটাতে CH3, তারপরে CH2, CH3, ক্লিয়ার? তো তারপরে তো এর একটা শর্টকাট, একটা ট্রিক্স আছে। তো অ্যালকেন গুলো লেখার, এটা যদি যেমন 4 কার্বনের অ্যালকেন হয়, প্রথম কার্বনটাকে 3 এবং লাস্টের কার্বনটাকে 3 এবং মধ্যখানে যে কার্বন সংখ্যাগুলো থাকে, হ্যাঁ, এর হাইড্রোজেনের মধ্যে আমরা কত বসাইবো? 2 বসাই দেব। তাহলে ইজিলি মিলে আর কি। একটু দেখি, যেমন CH3 কার্বন 4টা হইতো, আমি একটা লিখছি CH3, CH2, CH2 এবং এটা ফার্স্ট এবং লাস্টেরটা, এখন লাস্টেরটার মধ্যে কত বসবে? 3। তো এটা এখন যত লম্বাই হোক না কেন, আমি যদি প্রথমটাতে 3 এবং লাস্টে 3 দেয়া দিই, মধ্যখানে যেগুলো থাকবে এগুলোকে 2 2 দিলেই মিলে। দেখি আমরা সিমিলারলি একটা দেখি, দেখলেই বোঝা যাবে। তাহলে প্রথম এখানে কার্বন সংখ্যা কয়টা হইতো? 5টা। তাহলে প্রথম কার্বনে কি হবে? CH3, বাকি কার্বনগুলোতে কি হবে? 2 2, CH2, CH2, CH2। তো লাস্টেরটাতে কি হবে আবার? CH3। তাহলে আশা করি বাকিগুলো তোমরা অবশ্যই নিজে নিজে পারবা। কিভাবে বলছিলাম যে প্রথমটাতে 3 এবং লাস্টেরটাতে 3, আর মধ্যখানে যেগুলো আছে প্রত্যেকটাকে কি 2 2 করে দিলে আমরা অ্যালকেনটার এভাবে বাইঙ্গা লিখতে পারি, ঠিক আছে? তো আমি আশা করি এই অ্যালকেনের যে সামান্য আলোচনাটা, এটা সবাই বুঝতে পারছো। তো এরপরে আমরা দেখবো যে এলকিন কি, এরপরে আমরা কি নিয়ে আলোচনা করবো? এলকিন নিয়ে আলোচনা করবো। তো এলকেনরে আমরা চিনার উপায় কয়টা বলছিলাম? 2টা। একটা তাদের কার্বন এবং হাইড্রোজেনের যে শিকলটা আছে, শিকলের মধ্যে একটা একক বন্ধন থাকবো, আর একটা হলো CnH2n+2 কে কি করবে? সমর্থন করবে। ওই দুইটা যদি হয় তাহলে আমরা এলকেন মানে দইটা নেবো আর কি। তো আমরা এরপরে এলকিনটা নিয়ে একটু আলোচনা করি। এলকিনটা আমি একটু দেখাই। এটা আশা করি সবাই খাতায় উঠাই, বা বাকিগুলো তোমরা সবাই নিজে ফিল আপ করবা। এলকিনটা একটু দেখাই। একটা বিষয় হলো, এলকিনের কিন্তু প্রথম সদস্য হয় না। এখান তো 1 থেকে স্টার্ট হয়, এলকিনের প্রথম সদস্য হয় না। 1 নাম্বার যে সদস্য, এটা কিন্তু হয় না। না হওয়ার অনেক কারণ আছে, কারণ আমরা জানি তার মধ্যে একটা দ্বিবন্ধন থাকা লাগে, কিন্তু প্রথম যৌগের মধ্যে তো আর দ্বিবন্ধন দেওয়া যায় না। হ্যাঁ, এখানে তো একটা কার্বনই থাকে। দেখো 2 নম্বর যৌগ থেকে এলকিন স্টার্ট হয়। 2 নম্বর যৌগ অর্থাৎ এন এর মান 2। তো এন এর মান 2 হলে কার্বন কয়টা? 2টা। হাইড্রোজেন কয়টা? 2 দুগুণে 4, হাইড্রোজেন হয় 4টা। 2 নম্বর যৌগ। 3 নম্বর যৌগতে কি কি আছে? 3 নম্বর যৌগে আছে এন এর মান 3, মানে কার্বন 3টা, হাইড্রোজেন কয়টা হয়? 3 দুগুণে 6টা। অর্থাৎ এটা আমরা দেখতেছি যে কার্বন যতটা হয় হাইড্রোজেন তার ডাবল, কার্বন যতটা হয় হাইড্রোজেন তার ডাবল। একটু খেয়াল করি, যদি এন এর মান 4 হয় তাহলে হাইড্রোজেন কত? 8। যদি এন এর মান 5 হয়, অর্থাৎ কার্বন যদি 5টা হয়, হাইড্রোজেন কয়টা হবে? 10টা। এটা একদম সহজ, কার্বন যতটা হাইড্রোজেন তার চাইতে ডাবল। তো এটা দেখি আমরা এলকিন চিনতে পারি। যদি দেখি যে কার্বন যতটা হাইড্রোজেন যদি তার চাইতে ডাবল থাকে, তাহলে এটা কি ধরি? আমরা এলকিন ধরি। তো দেখি কিভাবে, যদি 6টা হয় হাইড্রোজেন কয়টা? 12। যদি 7টা হয়, কার্বন যদি 7টা হয়, হাইড্রোজেন কয়টা? 14। যদি কার্বন 8টা হয়, হাইড্রোজেন 16। যদি কার্বন 9টা হয়, হাইড্রোজেন 18। যদি কার্বন 10টা হয়, হাইড্রোজেন কয়টা? 20টা। হাইড্রোজেন কয়টা? 20টা। এখন আসি নামের ক্ষেত্রে। এটা এখন আমরা যেটা লিখতেছি, এটা কোন গ্রুপ? এলকিন গ্রুপ। এলকিন গ্রুপ। তো যেহেতু এলকেনের নামকরণের শেষে যেহেতু এন যোগ হয়েছে, এন, যেমন মিথ এন, ইথ এন, প্রুফ এন, এলকিনের নামকরণের শেষে কি যুক্ত হবে? অবশ্যই ইন যুক্ত হবে, ইন। তো কি হইতে পারে? 2 নাম্বার কার্বন না, 2 নাম্বার কার্বন, ইথ সাথে কি লাগবে? ইন। তাহলে ইথিন, ই 3। 3 নাম্বার কার্বন হলে কি হবে?
ফ্রুফিন, এখানে ফ্রুফেন হয়েছে। যদি অ্যালকেন হয় তাহলে ফ্রুফেন, আর অ্যালকিন হলে ফ্রুফিন। ঠিক আছে, ফ্রুফিন। তো 4 নম্বর কার্বন হলে বিউটিন, 5 নম্বর কার্বন হলে পেন্টিন, 6 নম্বর কার্বন হলে হেক্সিন, 7 নম্বর কার্বন হলে হেপটিন, 8 নম্বর কার্বন হলে অক্টিন। অক্টিন। 9 নম্বর কার্বন হলে ননিন, 10 নম্বর কার্বন হলে ডেকিন, ডেকিন। ঠিক আছে, কিন্তু ওই যে আগের মতো যৌগগুলো এইভাবে কাজে লাগানো যায় না, বাইঙ্গে লিখতে হয়। একটু খেয়াল করি, যে একটু বোঝার বিষয়। তো বাইঙ্গে আমরা কিভাবে লিখি? প্রথম যৌগটার আমরা বাইঙ্গে লিখলে কিভাবে লিখবো? সিএইচ ডাবল বন্ড সিএইচ। কার্বন কয়টা? দুইটা, একটা দুইটা। হাইড্রোজেন কয়টা? চারটা। আমি দিছি কয়টা? একটা দুইটা দিছি, চারটা হওয়ার কথা। তাহলে এখানে দুইটা, এখানে দুইটা, চারটা। ডাবল বন্ড। আমি প্রথমেই বলছিলাম যে এলকিনে একটা জায়গার মধ্যে কি থাকে? দ্বিবন্ধন থাকে। তখন এটা তারাই আমরা এলকিন হিসাবে চিহ্নিত করতে পারি। তো দেখি এই যোগটা একটু খেয়াল করি। তো এটা হচ্ছে কি ফ্রুফিন। কার্বন কয়টা থাকবে? 3টা কার্বন থাকবে। তো দেখি CH3 CH ডাবল বন্ড CH2। আমরা একটু সংখ্যাগুলো একটু মিলাই। কার্বন 3টা, একটা দুইটা তিনটা। হাইড্রোজেন 6টা, 3টা 4টা 5টা 6টা। মিলছে? জি। যে কোনো একটা জায়গার মধ্যে দ্বিবন্ধন আছে, আছে। এই যে এই জায়গার মধ্যে কি আছে? দ্বিবন্ধন আছে। তাই আমি বলছি অ্যালকেন হইলে কি থাকা লাগবে? যে কোনো এক জায়গায় একটা দ্বিবন্ধন থাকা লাগবে। তো এটি কোন যৌগ লিখছি আমরা? ফ্রুফিন। এখন বিষয় হলো যে স্যার, আমরা দ্বিবন্ধনটা কোন জায়গায় দেব? হ্যাঁ, এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে, অনেকে পারি না। হ্যাঁ, যে কোনো জায়গায় দেওয়া যায়, এখানে দেওয়া যায়, এখানে দেওয়া যায়। কিন্তু যে জায়গায় দিব আমরা একটু হিসাব করতে হবে। একটু কি করতে হবে? হিসাব করে এই যে দ্বিবন্ধনটা বসাতে হবে। তো দেখি কোন কোন জায়গায় বসাইতে হয়। আমরা এই ক্ষেত্রে একটা ট্রিক্স ফলো করতে পারি। যদি আমরা যে কোনো এক জায়গায় ফিক্সড রাখি দ্বিবন্ধনটাকে, যেমন CH3 আমরা যদি মিডিলে দিই, CH ডাবল বন্ড CH লাস্টে কি? CH3। অর্থাৎ ওই দ্বিবন্ধনটা যে জায়গায় বসবে, যে জায়গায় বসবে তার আগের কার্বন এবং পরের কার্বনের যোজনী কত মিলাতে হবে? 4। আগের কার্বন এবং পরের কার্বনের যোজনী যদি 4 মিলানো যায়, যে কোনো জায়গায় দ্বিবন্ধনটাকে কি করা যায়? দেয়া যায়। যেমন এই যে এই কার্বনের যোজনী কত হয়েছে? 4। কিভাবে হইলো? এই যে এদিকে একটা বন্ড, এদিকে দুইটা বন্ডের সাথে যুক্ত। ওই কার্বনটা এদিকে একটা বন্ডের সাথে যুক্ত, এদিকে কয়টা বন্ডের সাথে যুক্ত? দুইটা বন্ডের সাথে যুক্ত। তাহলে প্রত্যেকটা বন্ধনই কিন্তু এক এক যোজনী করে হিসাব করা হয়। তো 3টা বন্ডের যোজনী কত? 3। আর আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলে হাইড্রোজেনের যোজনী কত? 1। তাহলে 3টা বন্ধন আর একটা হাইড্রোজেন, মোট কত হলো? 4। তাহলে ওই কার্বনের যোজনী 4 কিন্তু ফিল আপ হয়েছে। তো সেম ভাবে ওই কার্বনের যোজনীও 4 ফিল আপ হয়েছে। যেমন এদিকে দ্বিবন্ধন, এদিকে এক বন্ধন, ত্রিবন্ধন আর হাইড্রোজেন এক সাইড। ক্লিয়ার? তো দেখি আমরা, তো এটাও খেয়াল রাখতে পারি যেখানে দ্বিবন্ধন দিব, হ্যাঁ, তার আগেরটা 3 নাম্বারটা বাদে, হ্যাঁ, 3 নাম্বারটা বাদে 4 নাম্বার থেকে যেখানে আমরা দ্বিবন্ধন দিব তার আগের হাইড্রোজেন এবং পরের হাইড্রোজেনটা একটু ফাঁকা রাখলেই, হ্যাঁ, বাকি সবগুলো হবে। এবং যদি এই ডাবল বন্ডটা কোনো কর্নারে না হয়, মিডিলে হয়, তাহলে প্রথম হাইড্রোজেনে 3 এবং লাস্টের হাইড্রোজেনে 3 দিব আমরা। একটু খেয়াল করো, যেমন CH3 CH ডাবল বন্ড CH। যেমন এই যে আমি এখানে ডাবল বন্ড দিছি, যার কারণে এই হাইড্রোজেনটাও ফাঁকা রাখছি, এই হাইড্রোজেনটাও ফাঁকা রাখছি। তারপরে কি লিখবো? কার্বন আমি 5টা লিখতাম, 1 2 3টা লিখছি। CH2 CH3। তো আমি এখানে CH2 দিছি কোন কারণে? কারণ ডাবল বন্ডের সাথে তার কোনো সম্পর্ক নাই, এবং তাকে 3 দিছি কিসের জন্য? আমরা জানি
প্রথমটাতে 3 এবং লাস্টেরটাতে 3 দেয়া যায় যদি দ্বিবন্ধন না থাকে কর্নারে, ঠিক আছে? তাহলে আমি আশা করি পারবা। এখন থেকে যেখানে তোমরা দ্বিবন্ধন দিবা এই দুইটা হাইড্রোজেন ফাঁকা রাখবা এবং এটা যত লম্বাই করা যায়, প্রথমটাতে 3 লাস্টেরটাতে 3, আমি আরেকটা লিখি, আমি আরেকটা লিখলে আশা করি ক্লিয়ার হবে। যেমন CH3 আমি এখানে দ্বিবন্ধন দেবো, তাহলে অবশ্যই এটা ফাঁকা রাখবো CH, তারপরে কি করব CH2 CH2 CH3, ঠিক আছে? তো দেখি 1 2 3 4 5 6, এই যে যেখানে দ্বিবন্ধন দিছি এই জায়গাটা কি রাখছি, যেখানে দ্বিবন্ধন দিছি জায়গাটা এই যে হাইড্রোজেন গুলো কি রাখছি, ফাঁকা রাখছি। বাকি আগের নিয়মেই প্রথমে 3 লাস্টে 3 এবং 2 2 করে বসবে, ঠিক আছে? তাহলে বাকি বাকি কার্বন গুলো তোমরা নিজে নিজে ফিল আপ করবা। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই স্যারের নক দিবা কমেন্টে, হ্যাঁ আমরা দেখবো, যে কোনো সমস্যা হলে অবশ্যই সলভ করে দেবো, ঠিক আছে? তো আমরা কি শেষ হলো, এলকিন শেষ হলো। তো দেখি আমরা এলকিন শেষ করছি, তো এলকিন, এখন অ্যালকাইনটা একটু দেখি, এলকিনটা একটু মুছি। দেখি অ্যালকাইনটা একটু দেখাই। তো অ্যালকাইনের প্রথম সদস্য হয় না, ঠিক অ্যালকিনের মতোই অ্যালকাইনের প্রথম সদস্য না হওয়ার একটা কারণ আছে। তো দেখি আমরা অ্যালকাইনের প্রথম সদস্য কেন হয় না। এন এর মান যদি 1 হয় তাহলে তো কার্বন একটা, হাইড্রোজেন কয়টা, এন এর মান 1, তো 2 একে 2, 2 থেকে 2 গেলে হাইড্রোজেন কি আর থাকে? হাইড্রোজেন যদি না থাকে, শুধু কার্বন যদি একা একা থাকে, তো এটা তো হাইড্রোকার্বন হয় না। হাইড্রোকার্বন হইতে হলে তো কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ হওয়া লাগে। যেহেতু হাইড্রোজেন হয় না, সেহেতু 1 নম্বর সদস্য নাই, 1 নম্বর সদস্য নাই। তো 2 নম্বর সদস্য থেকে স্টার্ট হয়, দেখি 2 নম্বর সদস্যটা কি। এন এর মান যদি 2 হয়, এন এর মান যদি 2 হয়, আমরা একটু এটা এখানে লিখি, হ্যাঁ, যেহেতু জায়গার শর্ট আছে। তো এন এর মান যদি 2 হয়, তো কার্বন 2টা, তো 2 2 4, 4 থেকে 2 গেলে 2, হাইড্রোজেন হয় কয়টা, 2টা। আবার দেখি এন এর মান যদি 3 হয়, তাহলে তো কার্বন 3টা, তো 3 2 6, 6 থেকে 2 গেলে 4, হাইড্রোজেন হয় 4টা। যদি এন এর মান 4 হয়, তাহলে কার্বন 4টা, হাইড্রোজেন কয়টা হয়, এন এর মান যদি 4 হয়, তাহলে 4 2 8, 8 থেকে 2 গেলে 6, ঠিক আছে? যদি এন এর মান 5 হয়, তাহলে হাইড্রোজেন কত হয়, হ্যাঁ 5 2 10, 10 থেকে 2 গেলে 8, ঠিক আছে? যদি এন এর মান 6 হয়, তাহলে হাইড্রোজেন কত হয়, যদি এন এর মান 7 হয়, হাইড্রোজেন কত হয়, 12। যদি এন এর মান 8 হয়, কার্বন হয় 8টা, 8 হলে হ্যাঁ, 8 2 16, 16 থেকে 2 গেলে কত, 14। যদি এন এর মান 9 হয়, তাহলে হাইড্রোজেন কত হয়, 2 18, 18 থেকে 2 গেলে 16। যদি 10 হয়, হ্যাঁ, হাইড্রোজেন কত হবে, 10 2 20, 20 থেকে 2 গেলে 18। এই হলো অ্যালকাইনের যৌগগুলা। অ্যালকাইনের যৌগগুলোর নাম কি হয়, অ্যালকাইন, হ্যাঁ। তো এটা হলো ইথ, তারপরে আইন, তাহলে ইথাইন কি হবে, নাম কি হবে, ইথাইন। তার নাম কি হবে, 3 কার্বন, ফ্রুফাইন, ফ্রুফাইন। তার নাম কি হয়, বিউটাইন, বিউটাইন। হ্যাঁ, ওই যৌগের নামটা কি হয়, পেন্টাইন, পেন্টাইন। ওই যৌগের নাম কি হয়, হেক্সাইন, হেক্সাইন। তার নাম 7 নম্বর সদস্য, হেপটাইন, হেপটাইন। 8 নম্বর অক্টাইন, কি হয়, অক্টাইন। 9 নম্বর সদস্যর নাম কি হয়, নাইন, 10 নম্বর সদস্যের নাম হয় ডেকাইন, ডেকাইন। এখন যৌগগুলা কিভাবে লিখতে হয়, যৌগগুলো একবার দেখলেই তাহলে আমাদের কাজ আজকে শেষ, তাদের পরিচিতি শেষ, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের পরিচিতি শেষ হবে।
তো দেখি পরে যৌগগুলো কিভাবে লিখতে হয়, বাইঙ্গে কিভাবে লিখতে হয় একটু দেখি। সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, কি লিখলাম এটা? কার্বন দুইটা, এক দুই, হাইড্রোজেনও দুইটা, একটা দুইটা, এখানে একটা ত্রিবন্ধন আছে। আমরা জানি অ্যালকাইন মানে একটা কি থাকবে, যে কোনো এক জায়গায় একটা ত্রিবন্ধন থাকবে। তো দেখি এই যৌগটা একটু লিখি। মনে করো CH3 সি ট্রিপল বন্ড সিএইচ। স্যার এটা কি লিখলেন এখন? এই কার্বনে তো হাইড্রোজেন দিলেনই না। একটু খেয়াল করো, আমরা তো প্রথমে বলছিলাম যে দ্বিবন্ধন দেই বা ত্রিবন্ধন দেই, যাই দেই, কার্বনের যোজনী কত হওয়া লাগবে? 4। এর চেয়ে বেশি হওয়ার সুযোগ নাই। একটু খেয়াল করি, ওই কার্বনটা এদিকে একটা বন্ধনের মাধ্যমে যুক্ত, ওইদিকে 3টা বন্ধনের সাথে যুক্ত, তাহলে মোট তার বন্ধনের সংখ্যা কত? 4। তাহলে তার যোজনী 4 ফিল আপ। এখানে আর কোনো হাইড্রোজেন ঢুকানো যাবে না। যদি হাইড্রোজেন ঢুকাই তাহলে তার যোজনী কত হয়? 5। 5 তো সম্ভব না কার্বনের পক্ষে। তো যে জায়গায় আমরা ট্রিপল বন্ড ব্যবহার করব, ওই জায়গায় আমরা কার্বনটারে কি রাখবো? ফাঁকা রাখবো। ঠিক আছে, এটার ক্ষেত্রে দেখো 1 2 3 আর দিয়ে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত 4। এখন ট্রিপল বন্ডটা যদি মিডিলে হয়, ওই যে আগের মতো, খেয়াল করো CH3 সি ট্রিপল বন্ড সি CH3, এই যে, এই যে কার্বন, ট্রিপল বন্ডের আগের কার্বন এবং ট্রিপল বন্ডের পরের কার্বন, শুধু কার্বন থাকবে, এখানে কোনো হাইড্রোজেন বসবে না। কারণ কি? তাদের যোজনী সাইড ফিল আপ হয়। হ্যাঁ, এখন যদি আমরা হাইড্রোজেন বসাই তাহলে যোজনী ফার্স্ট হয় আর কি। তো দেখো 1 2 3 দিকে 4, এই কার্বন ফিল আপ, 1 2 3 4, ওই কার্বনটাও ফিল আপ, এখানে আর কোনো হাইড্রোজেন দেওয়ার সুযোগ নাই। এখন আমরা কি করব? আমরা বাকি যে যৌগগুলো আছে, যে জায়গায় ট্রিপল বন্ড দিমো মিডিলে, তার কার্বন, আগের কার্বন এবং পরের কার্বনটারে ফাঁকা রাখবো, শুধু কার্বনই রাখবো, এখানে কোনো হাইড্রোজেন ব্যবহার করবো না। তাইলেই হয়। দেখো CH3 সি ট্রিপল বন্ড সি, কার্বন কটা হয়তো? 5টা, 1 2 3টা লিখছি, 4টা, 5টা। এই যে আগের মতো প্রথমটাতে 3, লাস্টে 3, মধ্যখানে 2 2, যদি ট্রিপল বন্ডের সাথে সম্পর্ক না থাকে। তো এটা দেখাই, এটা দেখাইলেই বুঝবা। CH3 সি ট্রিপল বন্ড সি, কার্বন কটা হয়তো? 6টা, লিখছি কটা? 3টা, 1 2 3। তো এটা তো লাস্টেরটা না, তাহলে 4 5, লাস্টেরটাতে কি হবে? 3, এই তো 6। বুঝতে পারছি। তাহলে বাকিগুলো অবশ্যই তোমরা ফিল আপ করতে পারবা। যদি না পারো তো স্যার তো অবশ্যই আছি, তোমাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। বেসিক পার্ট 1 আমরা আরেকটা বেসিক ক্লাস দেখাইবো। বেসিক পার্ট 2টা দেখাইলে আশা করি তোমাদের সম্পূর্ণ বেসিক ক্লিয়ার থাকবে। তোমরা এখন হাঁটা শিখতেছো, তোমরা লেখার ক্ষেত্রে দেখবা ওই যোগটা ভুল হইতেছে, ওই যোগটা লিখতে ভুল হইতেছে, এটা স্বাভাবিক, একদম স্বাভাবিক। তো যদি একটু ধৈর্য ধরে এগুলো লিখতে পারো, একটু স্যারের সাথে ক্লাসগুলো করতে পারো, আশা করি, আমি গ্যারান্টি দিতেছি, যদি তোমরা কোনো জায়গায় আটকাও তাহলে স্যার দায়ী। ঠিক আছে, ক্লাসগুলো প্রথম থেকে দেখো, বেসিক ক্লাসগুলো ঠিকঠাক মতো দেখো, পরের ক্লাসগুলো অবশ্যই আশা করি তোমরা সৃজনশীল সহ যে কোনো এমসিকিউ, যে কোনো সৃজনশীল দেখলেই তোমরা সলভ করতে পারবা। ঠিক আছে, তাহলে আজকের এই বেসিক ক্লাস, বেসিক পার্ট 1 এর ক্ষেত্রে আজকের ক্লাস এখান পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।